সাধারণ শিক্ষার্থীদের উপর গণহত্যা চালানো হয়, হেলিকপ্টার থেকে গুলি করা হয়, বিজিবি, পুলিশ এদিকে কিভাবে ভারতীয় হত্যাযজ্ঞ চালায় সেটা আপনারা অনলাইনে এবং আপনারা নিজেরাও কভার করেছেন। তার পরবর্তীতে আমাদের সমন্বয়কদেরকে অ্যারেস্ট করে এবং ডিবি কার্যালয়ে এক ধরনের নাটকের সৃষ্টি করে। আমরা কয়েকজন অ্যারেস্টে নিয়ে এই আন্দোলনকে ব্যবহার করি, যার ফলশ্রুতিতে প্রায় 7 থেকে 800 শহীদের রক্তের বিনিময়ে এবং হাজারো আহতদের রক্তের বিনিময়ে বাংলাদেশ একটি চরম ফ্যাসিস্ট সরকার থেকে 5ই আগস্ট এই জাতি মুক্তি পায়। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এখন 5ই আগস্ট আমরা এটাকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে পালন করছি। সকলে বলে যে বাংলাদেশের প্রথম স্বাধীনতা পরে দ্বিতীয় স্বাধীনতা 5ই আগস্ট বা 34শে জুলাই অর্জন করে। আগামীকাল 5ই সেপ্টেম্বর আপনার 1 মাস পূর্ণ হতে যাচ্ছে। 5 দ্বিতীয় স্বাধীনতা অর্জনের 1 মাস পূর্ণ হতে যাচ্ছে। এই 1 মাসে আমরা মূলত দেশের শহীদদের, দেশের যারা জীবন বাজি রেখে লড়াই করছে তাদের স্মরণ করতে যাচ্ছি। পাশাপাশি সারা দেশে যারা এই আন্দোলনে জীবন বাজি রেখে লড়াই করেছে, যারা এই দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনে সামনে থেকে ভূমিকা রেখেছে, দেশের জনসাধারণ, ছাত্র, শিক্ষক সকলকে আমরা সংঘবদ্ধ করার উদ্যোগ নিয়েছি। সব মিলিয়ে আগামীকালের কর্মসূচি এবং সারা দেশের আন্দোলন অংশগ্রহণ করা সহযোদ্ধাদের সংঘবদ্ধ করা নিয়ে আমাদের সামনে আমাদের 3 জন সমন্বয়ক কথা বলবেন। প্রথমেই কথা বলবেন আমাদের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আমাদের 5 জুন যে হাইকোর্টের রায়টি হয় এবং 5 জুনের পরিক্রমায় আজকে আমরা টিএসসিতে বসে আছি। এই দীর্ঘ পরিক্রমায় ইতিহাসে গুরুত্বপূর্ণ বা বাংলাদেশ যে পুনর্বিন, বাংলাদেশ যে নতুনভাবে স্ট্রাকচার হচ্ছে, এই স্ট্রাকচারের যে অধ্যায়টি ছিল, এই অধ্যায়টি ছিল পুরো 5ই জুন থেকে শুরু করে আজকে পর্যন্ত। আমি এই সময়টি একটি হিস্ট্রিক্যাল অ্যানালিসিস এবং এই সময়টির তাৎপর্য এবং কীভাবে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে এই সময়টি আমাদের জাতি বিনির্মাণে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা ছাত্রদের এবং ছাত্রনাগরিকদের জায়গা থেকে পালন করবে, আমি সেই জায়গাটা ফোকাস করব। দেখেন 5 জুন যে হাইকোর্টের রায়টি দিয়েছে, এই 5 জুন হাইকোর্টের রায়টি খুবই সিগনিফিক্যান্ট একটি রায়। এই কারণে রায়টি সিগনিফিক্যান্ট, আমরা দেখেছি এই ফ্যাসিস্ট সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মূলত সে সবসময় ইনস্টিটিউশনগুলোকে ব্যবহার করেছে, সব কিছু ইনস্টিটিউশনগুলোকে ব্যবহার করেছে। অর্থাৎ হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে, বিচার ব্যবস্থার ঘাড়ে বন্দুক রেখে, স্বাস্থ্য ব্যবস্থার ঘাড়ে বন্দুক রেখে, শিক্ষা ব্যবস্থাকে পুঁজি করে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে পুঁজি করে, এই যে পুঁজি ভিত্তিক একটি বিভাজনের মধ্য দিয়ে, বিভাজনের মধ্য দিয়ে সবসময় ফ্যাসিজমকে সমূলে প্রথিত করে রাখার চেষ্টা করা সবসময় হয়েছে। আমরা দেখছি 5 জুনের যখন হাইকোর্টের রায়টি হয়, সেখানে শিক্ষার্থীরা সেই রায়টিকে প্রত্যাখ্যান করে এবং আন্দোলনটি শুরু করে। এবং সেই আন্দোলনের শুরুর দিকে আমাদের যে গত 18 বছর ধরে চলে আসা যে টেকিং ব্লেমিং এর একটি ব্যাপার ছিল, টেকিং ব্লেমিং যেমন যখনই কেউ কোনো যৌক্তিক দাবিতে মাঠে আসতো, তখনই তাকে রাজনীতিক পরিচয়ের মধ্যে দিয়ে কালার করা হতো। সে বিএনপি রাজনীতি করে, জামাতের রাজনীতি করে, শিবিরের রাজনীতি করে, অন্য রাজনীতি করে। অর্থাৎ ব্যাপারটি এমন ছিল, শুধুমাত্র আওয়ামী রাজনীতি ছাড়া অন্য কোনো রাজনীতি যদি কেউ করে, তাহলে তার কোনো ধরনের যৌক্তিক দাবি জানানোর অধিকার তখন ছিল না, এবং সেটিকে আমরা জাতি হিসেবে মেনে নিয়েছিলাম। সেজন্য আমরা যখনই কোনো দাবি জানাতে যেতাম, আমরা সবসময় দাবিতে যতটা ফোকাস করতাম, তার থেকে বেশি ফোকাস করতাম যে আমরা অরাজনৈতিক, আমরা কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, আমরা কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, আমরা কোনো রাজনৈতিক দলের সাথে নেই। দেখুন আমাদের মনস্তত্ত্বে, মনোজগতে কি ধরনের সেটি প্রভাব ফেলেছিল। এই যে বিরাজনীতিকরণের যে প্রক্রিয়াটি ছিল, আমরা গণমাধ্যম থেকে শুরু করে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান এই বিষয়টিকে তারা মেনে নিয়েছিল। অর্থাৎ আওয়ামী রাজনীতির বাইরে, আওয়ামী ধর্মের বাইরে, আওয়ামী লীগ কিন্তু একটা কোনো রাজনীতি না, আওয়ামী লীগ ছিল একটা ধর্ম।
অর্থাৎ ধর্মের অবয়বে বঙ্গবন্ধুকে শেখ মুজিবকে একটা নবী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছিল, যে সবসময় তাকে আনচ্যালেঞ্জ, তাকে কখনোই কোনোভাবে চ্যালেঞ্জ জানানো যাবে না, আওয়ামী লীগকে কখনো চ্যালেঞ্জ জানানো যাবে না। এবং আমরা মনস্তাত্ত্বিক জায়গা থেকে সেই বিষয়টিকে আমরা মেনেও নিয়েছিলাম, এবং এই মেনে নেওয়ার জায়গায় ইন্ধন হিসেবে, ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে গণমাধ্যম থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, রাষ্ট্রের যে বিভিন্ন ইনস্টিটিউশন গুলো রয়েছে, যারা এখন বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আসছে, যারা অন্তর্বর্তীকালীন সরকারকে গঠিত না হতে হতে রাস্তায় বিভিন্ন যৌক্তিক দাবিতে নেমে আসছে। আমি প্রশ্ন রাখতে চাই, আপনারা এতদিন কোথায় ছিলেন? গত 16 বছর ধরে আপনি কেন ক্ষমতাকে প্রশ্ন করতে পারেননি? কেন ফেসিবাদকে প্রশ্ন করতে পারেননি? কেন রাষ্ট্র, আপনি রাস্তায় দাঁড়াতেন যখন, তখন আপনাকে বলতে হতো যে, আপনি রাস্তায় আপনাকে বলতে হতো আপনি কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট হতো না। কেন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট হলে কেন দাবিকে জানাতে পারতো না? আমাদের এই জায়গাতে প্রশ্ন রাখতে হবে, আমাদের চিন্তা জগতে একটি প্রশ্ন আমাদের সবসময় রাখতে হবে। এই যে আমরা ক্ষমতাকে প্রশ্ন করে শিখেছি, সেটি ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। এটা হচ্ছে একটা ডাইমেনশন। একটা বিষয় কি, এই যে আওয়ামী লীগকে মেনে নেওয়ার যে বিষয়টি, আমাদের সব জায়গা থেকে আমরা মেনে নিয়েছিলাম হাসিনা, খুনি হাসিনা, এবং যে মুজিববাদ যে আমাদের সংবিধানে যেটা রিফ্লেকশন ঘটেছে, সংবিধানটা মূলত হচ্ছে, এখন আমরা দেখছি এখানে বিভিন্ন জায়গায় তর্ক হচ্ছে, আলাপ হচ্ছে বিভিন্ন জায়গায়, এবং আমরা চর্চা দেখছি। দেখেন, এই যে 72-এর যে সংবিধানটা প্রণীত হয়েছে, এই সংবিধানটা একটা জাতীয় সংবিধানের জায়গায় সেটা হয়ে গিয়েছিল কি আওয়ামী লীগের সংবিধান। এই আওয়ামী লীগের সংবিধানটা সেখানে হচ্ছে একটা আমরা জাতীয় সংবিধান হিসেবে আমরা মেনে নিয়েছিলাম। আওয়ামী লীগের সংবিধানটাকে আমরা বাংলাদেশের সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম। অর্থাৎ দেখেন, একটা দলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায়, সেই জায়গাতে হচ্ছে ফেসিবাদের প্রথম বীজটা বপন করে দেওয়া হয়। এবং আমরা জাতি হিসাবে এই যে এত বছর পরে আমাদের দ্বিতীয় স্বাধীনতার আগ পর্যন্ত কিন্তু আমরা সেই জায়গায় কখনো প্রশ্ন করতে পারি। আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি, যেহেতু আমাদের এই 24-এর দায় আমাদের রয়েছে, 24 এর বিনিময় মূল্য, এই বিনিময় মূল্য আমাদের এখনো পর্যন্ত হাজারেরও অধিক শহীদ হয়েছে, এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে লক্ষাধিক আহত হয়েছে। কিভাবে? দেখেন, শুধুমাত্র যে আপনারা একটা প্রজন্মকে আপনারা মেন্টাল ট্রমার মধ্যে আপনারা ঠেলে দিয়েছেন। এই যে আপনাদের সামনে যারা রয়েছে, আপনারা তাদের ভাষা বুঝতে পারেননি। একটা প্রজন্ম, এই প্রজন্ম মেন্টালি যে ফেলেছে, সেটির ড্রাইভার তাদেরকে নিতে হবে, এবং সেটির ড্রাইভার স্বীকার না করে, তাদের দোষ যদি স্বীকার না করে, তাহলে পরবর্তী তাদেরকে রাজনীতিকে পুনর্বাসন যে চিন্তাটি করছে, সেই চিন্তাটা হবে। কারণ ফেসিবাদকে যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে, ফেসিবাদের যারা সুবিধা নিয়েছে বিভিন্ন ধরনের, কারণ আওয়ামী লীগ প্রথমে বলেছে দল ছিল না, কিন্তু এটা একটা ধর্ম ছিল। এই আওয়ামী লীগের ধর্মের অনেকগুলো জনরা ছিল। আওয়ামী লীগ কালচার ছিল, আওয়ামী লীগ মিডিয়া ছিল, আওয়ামী লীগ ইনস্টিটিউশন ছিল, আওয়ামী লীগ পোশাক ছিল, আওয়ামী লীগের খাবার দাবার ছিল। আপনি দেখবেন পাকিস্তানি মুরগি, আমরা দেখেছি যে এই যে দেখেন, এটা মনস্তত্ত্বের মধ্যে কিন্তু বিশাল একটা, আমরা এটাকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছিলাম। আমরা ইলিশ বাণিজ্য চলেছে, ইলিশ দিয়ে রাজনীতি করা হয়েছে। অর্থাৎ আমাদের প্রত্যেকটা টুলস, ইনস্ট্রুমেন্ট, এই ফেসিজম যে মাথার মগজে যেভাবে ছেড়ে বসেছে, গেড়ে বসেছে, এটা সম্পাদন করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে। আমাদেরকে কিভাবে ইউনাইটেড থাকতে হবে? দেখেন, যখন কনস্ট্রাকশন ডিস্ট্রাকশন হয়, কোনো কিছু ডিস্ট্রাকশনের সময় এক হবে, কিন্তু কনস্ট্রাকশন যখন করতে যায়, তখন সেখানে বিভাজনের রাজনীতি করা হয়। যেমন আমরা দেখেছি, যখন 47-এ দেশটাকে ভাগ করার কথা ছিল, তখন আমরা কিন্তু সবাই এক হয়ে গিয়েছিল। 71 মুক্তিযুদ্ধ হয়েছিল, সবাই এক হয়ে গিয়েছিল। আবার 24-এ যখন খুনি ফেসিবাদকে আমরা পতন ঘটাতে চেয়েছিলাম, সবাই এক হয়ে গিয়েছিল। যখনই এখন আমরা বিনির্মাণের দিকে যাচ্ছি, পুনর্গঠনের দিকে যাচ্ছি, তখন আমরা দেখছি আবার বিভাজনের যে রাজনৈতিক যে টুল, সেটাকে আবার ইনজেক্ট করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা ছাত্র নাগরিকদের পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা বুদ্ধিবৃত্তিক মহলে ফেসিবাদী রাজনীতিকে পুনর্বাসন করতে যাচ্ছেন, আপনারা ফেল মারছেন অনেক আগে। এই ছাত্র নাগরিক যাদেরকে আপনারা সিজলেস টাইমের জন্য আপনারা মেন্টাল ট্রমার মধ্যে ঠেলে দিয়েছেন, তাদের রাজনৈতিক চিন্তাধারা বিকশিত হওয়ার পথটাকে আপনারা রুদ্ধ করে দিয়েছেন, সেটির দায়ভার আপনাদেরকে দিতে হবে।
সেটি দায়ভার যদি আপনারা না নিয়ে আবার যদি রাজনীতি করার পুনর্বাসন করার চিন্তা করেন, তাহলে সেক্ষেত্রে এই ছাত্র নাগরিক যারা শহীদ হয়েছে আমরা ফিল করি তাদের কাছে আমাদের জবাবদিহিতা রয়েছে, তাদের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেই জায়গা থেকে আমরা সবাইকে, বিশেষ করে আমাদের প্রজন্ম যারা রয়েছে, ছাত্র নাগরিকের যে প্রজন্ম রয়েছে, আমি আপনাদেরকে কিছু চিন্তা দিতে চাই। এই যে আওয়ামী ধর্ম প্রতিষ্ঠিত করেছিল, বঙ্গবন্ধুকে নবী হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছিল, পলিটিক্যাল নবী, পলিটিক্যাল কার্ড, সেটিকে চ্যালেঞ্জ করার জন্য আমাদের রাজনৈতিকভাবে ব্যাপকভাবে আমাদের চিন্তার জগৎকে উন্মুক্ত করতে হবে। আমাদের নিজেদের মধ্যে প্রিন্সিপালস, আমরা ভবিষ্যতে বাংলাদেশ পুনর্গঠনের জন্য কোন কোন প্রিন্সিপালের ভিত্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করব, যেখানে আর কখনোই কোন ধরনের কোন রূপে আর ফ্যাসিজম ফিরবে না, যেখানে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে, যেখানে আমাকে কখনোই কোনো রাস্তায় দাবি নিয়ে এসে আমাকে বলতে হবে না যে আমি কোনো রাজনীতির সাথে সংশ্লিষ্ট না, সুতরাং আমার দাবিটি মেনে নাও। এই ধরনের রাষ্ট্র ব্যবস্থাকে নিশ্চিত করার জন্য আমাদের কিছু ভ্যালুস ক্রিয়েট করতে হবে, আমাদের প্রিন্সিপালস ক্রিয়েট করতে হবে, যে প্রিন্সিপালসের ভিত্তিতে, ভ্যালুসের ভিত্তিতে, যেখানে ছাত্র নাগরিকের অংশগ্রহণের ভিত্তিতে সেটি লিগেসিটি মেনটেন করতে পারবো, এবং আমাদের বাংলাদেশকে পুনর্গঠনের একদম চূড়ান্ত মাত্রাকে আমরা নিশ্চিত করতে পারবো। সেই জায়গাতে আমাদের প্রথম যে কাজটি করতে হবে, আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে। মাথায় রাখতে হবে, গতকাল আমরা যেটি দেখেছি, যারা গণমাধ্যমের স্বাধীনতায় ক্ষমতা না আসতেই বিশ্বাস করে না, বিভিন্নভাবে চেপে ধরতে চায়, গণমাধ্যমের উপরে হামলা করে তারা যখন ক্ষমতায় যাবে, ক্ষমতার শান্তি পাবে, তাদের কাছে গণমাধ্যমের স্বাধীনতা, বাক স্বাধীনতা এগুলো কিভাবে হচ্ছে রক্ষা পাবে। আপনাদেরকে ভাবতে হবে, এটি গণমাধ্যমের দায়ভার। আমরা গণমাধ্যমকে দেখেছি গত 16 বছর কিভাবে আমরা দেখেছি গণমাধ্যম যখন প্রশ্ন করতো গণভবনে, প্রত্যেকটি প্রশ্নের যে বিনিময় মূল্য থাকতো, হয়তো একটি প্রশ্ন দিয়ে তার এটাতে হচ্ছে ইউনাইটেড নেশনে একটি ট্যুরে যাবে, হয়তো পূর্বাচলে একটি প্লট পাবে, অথবা প্রধানমন্ত্রী সফর সঙ্গী হবে, অর্থাৎ তাদের প্রশ্নগুলো করা হতো এমনভাবে যে প্রশ্নের বিনিময় মূল্য তারা হচ্ছে এইভাবে পাবে, অথবা বঙ্গভবনে ঢোকার একটি পাস কার্ড পাবে, অথবা সচিবালয়ের একটি পাস কার্ড পেয়ে যাবে। আমি গণমাধ্যম সবাই না, কারণ সব গণমাধ্যমের যে ভূমিকাটি আমি বলছি, সচেতন করছি যে আপনাদের ভূমিকাটি অনেকের কোন জায়গায় ছিল। অর্থাৎ আপনাদের বিনিময় মূল্যের যদি প্রশ্ন এমন হয় যে ইউনাইটেড নেশনসে যাওয়ার জন্য, সফর সঙ্গী হওয়ার জন্য, পূর্বাচলের পথ পাওয়ার জন্য, এডিটর্স গিল্ডের সদস্য হওয়ার জন্য, সংসদ ভবনের পাশ পাওয়ার জন্য, সচিবালয়ের পাশ পাওয়ার জন্য, তাহলে আপনারা জাতিকে যে মেন্টাল ট্রমার মধ্যে রাখবেন, সেটির দায়ভার কোনো কিছু দিয়ে সম্ভব না। সুতরাং গণমাধ্যমের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা ক্ষমতাকে প্রশ্ন করতে শিখুন, আপনারা জনতার হয়ে ক্ষমতাকে প্রশ্ন করুন। সরকার যেটি শুনতে চায় সেটি খবর নয়, সেই সরকার যেটি শুনতে চায় সেটি যদি বারবার প্রচার করা হয় সেটি হচ্ছে প্রেস রিলিজ। আর সরকার যেটি শুনতে চায় না সেটি যখন প্রকাশ করা হয়, ক্ষমতাকে যখন প্রশ্ন করা হয়, সেটি হচ্ছে সংবাদ। আমরা আহ্বান জানাই, আমরা স্বাগত জানাই, আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার এত শহীদের রক্তে ঘামে জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা এই ক্ষমতাকে প্রশ্ন করার যে স্বাধীনতাটি, সেটি আমরা গণমাধ্যমের মধ্য দিয়ে চর্চাটি দেখতে চাই। তাহলে আপনাদের গণমাধ্যমের যে একটি অংশ যে বিলি করে দিয়ে গেছেন, তাদের যে কিছু গিল্ট রয়েছে, সেটি হচ্ছে কিছু আমাদের আগামীকালের কর্মসূচি সম্পর্কে আসাদ আব্দুল্লাহ সুন্দরভাবে বলছেন যে হচ্ছে আমরা যখন ডিস্ট্রাকশন আসি তখন সবাই ঐক্যবদ্ধ হই, যখন আমরা কনস্ট্রাকশনের কথা বলি তখন সবাই বিভাজিত হই। আসলে আমরা বিভাজিত হই না, আমাদেরকে বিভাজিত করা হয় যাতে আমরা সুন্দরভাবে কনস্ট্রাকশনের কাজটা এগিয়ে দিতে না পারি। 1971 সালে এই দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু 72 থেকে এই দেশের মানুষকে বিভাজিত করে এই দেশকে পিছিয়ে দেওয়া হয়। আবার 1990 সালে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের মানুষ গণঅভ্যুত্থানের সময় ঐক্যবদ্ধ হয়, 3 জোটের রূপরেখা দেওয়া হয়, কিন্তু 91 থেকে আবার এদেশের মানুষকে বিভাজিত করে দেওয়া হয়, যার ফলে এদেশের কোনো রিফরমেশন ঘটে নাই, এদেশের সংবিধানের কোনো রিফরমেশন হয় নাই, রাষ্ট্রের কোনো রিফরমেশন হয় নাই। এবং আমরা যাতে আমাদের এই সংস্কারটা নিশ্চিত করা হয়, যাতে আমাদেরকে বিভাজিত করা না যায়,
আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি আমাদের যারা এই রাজপথে লড়াই করে এই গণবিপ্লব সংগঠিত করেছে তাদেরকে সংঘবদ্ধ করা। আপনারা জানেন যে হচ্ছে আমাদের গণবিপ্লব সংগঠিত হওয়ার 1 মাস পূর্ণ হতে যাচ্ছে আগামীকাল। 1 মাস পূর্ণ হওয়া উপলক্ষে আগামীকালকে একটি কর্মসূচি আমরা হাতে নিচ্ছি, সেই সম্পর্কে কথা বলবেন। ছাত্র জনতার যে অভ্যুত্থানটি সংঘটিত হয়েছিল 1971 পরে বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি অধ্যায়, যে অধ্যায় দিয়ে 53 বছরের ইতিহাসের একটি পরিবর্তন হয়েছে, কিংবা বলতে পারি যে 16+2 18 বছরের একটি ফ্যাসিজমের যে পট পরিবর্তন এবং পতন সেটি ঘটেছে। আমাদের জায়গা থেকে এখানে বেশ কিছু বিষয় রয়েছে। আসলে আমরা দেখেছি আমাদের এই ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস হয়ে যাচ্ছে, আমাদের যে রক্তের দাগ, সেই দাগগুলো কিন্তু এখনো শুকায়নি। আপনি ঢাকা শহরের অন্যতম হসপিটালগুলোতে আজকে যান, আপনি ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী হসপিটাল, অর্থোপেডিক হসপিটাল থেকে শুরু করে চক্ষু ইনস্টিটিউট, আপনি যেখানেই যান সেই রক্তের দাগ, সেই বুলেটের চিহ্ন, কিংবা ফ্যাসিজমের যে দোষর যারা হাতে ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় নেমেছিল সাধারণ মানুষ ছাত্র জনতাকে ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য, সেই রক্তাক্ত দাগ আর ক্ষত চিহ্নগুলো এখনো রয়েছে। এখনো সেই দাগগুলো অনেকে শরীরে নিয়ে রাস্তায় চলছে, কিছুটা সুস্থ হয়ে কিংবা কিছুটা ব্যথা নিয়ে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের এই যে ক্ষত চিহ্নগুলো, এই চিহ্নগুলো আমাদের প্রত্যেকে ধারণ করা উচিত। প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা একটি ইতিহাস রয়েছে, প্রেক্ষাপট রয়েছে। এই বিগত 2 মাসে একজনের সাথে আসলে আরেকজনের ইতিহাসটি কিংবা অভিজ্ঞতাটি আপনি কখনো এক করতে পারবেন না, কারণ প্রত্যেকে যে ঘটনাগুলো ফেস করেছেন সেগুলো একজনেরটি আরেকজনের থেকে ভিন্ন। সেই জায়গায় আমরা শুধু আন্তর্জাতিক মিডিয়া নয়, দেশীয় মিডিয়া নয়, বরং প্রত্যেককে তাদের জায়গা থেকে আমরা অনুরোধ করব, আপনারা এই ডকুমেন্টেশনগুলো করুন। আপনারা দেখুন কিভাবে নিষিদ্ধ গুলিগুলো দিয়ে আমার ভাইয়ের বুকটি ঝাঁঝরা করা হয়েছে, কিভাবে পুলিশ ওই লিথাল গুলিটি, জনগণের টাকায় কেনা গুলিটি বাংলাদেশের ছাত্র জনতার মেরুদণ্ডে বিদ্ধ করার জন্য, জীবন নেওয়ার জন্য ব্যবহার করেছে। এটি অবশ্যই বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশের ইতিহাসের পাতায় লেখা থাকতে হবে। এটি যদি লেখা না থাকে তাহলে পরবর্তীতে এই আওয়ামী লীগ কিংবা অন্য কোনো দল আবার একইভাবে এই ফ্যাসিজমের, এই ফ্যাসিবাদের ধারক ও বাহক হয়ে উঠবে। তাদের এটি জানা থাকা উচিত, মনে রাখা উচিত মানুষ কতটা ঘৃণা ভরে এই ফ্যাসিস্ট সরকারকে প্রত্যাখ্যান করেছিল, কত নির্লজ্জভাবে তারা যখন এই ফ্যাসিবাদটি চালিয়েছিল, মানুষ কিভাবে এই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিল। আমরা চাই আপনারা এই ডকুমেন্টেশনটি করুন। আমরা ভাবছিলাম যে 5ই অগাস্টের পরে 1 মাস হয়ে গিয়েছে, বিভিন্ন জন বলছিল যে আমরা একটি বিজয় র্যালি করতে পারি কিনা, কিন্তু আমাদের অধিকাংশ ভাইরা, বোনেরা, ছাত্র জনতা তাদের জায়গা থেকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বিজয় র্যালি, বিজয় মিছিল করার সময় এখনো হয়নি। এই বাংলাদেশে যে ফ্যাসিস্টের পতন ঘটেছে সেই জায়গা থেকে এই দগদগে ক্ষতগুলো রেকটিফাই করে এমন একটি বাংলাদেশকে যতদিন না আমরা বিনির্মাণ করতে পারছি, যতদিন না এই বাংলাদেশ গণমানুষের বাংলাদেশ হয়ে উঠছে, আমরা আমাদের অধিকারগুলো ফিরে না পাচ্ছি, সিস্টেমগুলো আবার নতুন করে পুনর্গঠিত না হচ্ছে, মানুষ যে মানবিক কিংবা তার সাংবিধানিক সুবিধাগুলো পায় সেগুলো যতদিন নতুন করে পাওয়া শুরু না হচ্ছে, ততদিন কোনোভাবেই এমন একটি বিজয় মিছিল করা প্রাসঙ্গিক নয়। এটি আমাদের স্পিরিটের সাথে যায় না, আমাদের এই ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনার সাথে যায় না। সেই জায়গা থেকে আমরা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি আমাদের সেই ভাই বোনদের যারা এই ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য, আওয়ামী লীগের এই দুর্বিষহ শাসন ও শোষণ আমলে পতনের জন্য নিজের রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। গুলির সামনে আবু সাইদ থেকে শুরু করে আমার হাজারো ভাই যেভাবে বুক পেতে দিয়েছে, একটা গুলি খেয়ে পরের গুলিটি
আবার নিজের বুকে নেওয়ার জন্য শক্তি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। এখন সময় হচ্ছে আমার সেই ভাইদেরকে স্মরণ করা, ধারণ করা। সেই জায়গা থেকে আমরা মনে করি যে আগামীকালকে 5 সেপ্টেম্বর পুরো বাংলাদেশে প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি ইউনিয়ন থেকে শুরু করে মহানগরের প্রত্যেকটি সেক্টর যেভাবে এক একটি যুদ্ধের সেক্টর হয়ে উঠেছিল সেই 5ই আগস্টের দিন কিংবা তার পূর্বের দিনগুলোতে, সেভাবে আগামীকাল আবারও আমার ওই শহীদ ভাইদের স্মৃতিকে, স্পিরিটকে নিজের মধ্যে ধারণ করে আমার ওই যে আহত ভাইগুলো এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, আমার যে ভাই বোনগুলো তাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদেরকে স্মরণ করে, তাদের স্মৃতিকে ধারণ করে আমরা আগামীকাল 5 সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই। এই শহীদি মার্চে আমরা চাইব আমাদের যে বাবা মারা, যে ভাই বোনেরা তাদের সন্তান হারিয়েছে, তাদের ভাই বোন হারিয়েছে, বিনয়ের সাথে আমরা আপনাদের প্রতি অনুরোধ করতে চাই আপনারা আমাদের সাথে আসুন। আপনারা যে ভার নিয়ে আজকে চলছেন, হাঁটছেন, আমরা সেই ভারের সঙ্গী হতে চাই। আমরা সব সময় আপনাদের সন্তান হয়ে, ভাই বোন হয়ে আপনাদের সাথে একইভাবে চলতে চাই। সেই জায়গায় আমরা চাইব পুরো বাংলাদেশের ছাত্র জনতা আবারও তাদের প্রত্যেকের জায়গা থেকে তারা এই শহীদি মার্চে অংশগ্রহণ করবে, যেখানে আমার শহীদ ভাইদের ছবি থাকতে পারে ফেস্টুনে, আমার শহীদ ভাইরা যে চেতনাকে, যে স্পিরিটকে ধারণ করে নিজের জীবন দিয়েছে সেই কথাগুলো থাকতে পারে। আমরা যে ওই প্যাসেজ যে কোনো সরকার কাজ কোনোদিন গ্রহণ করতে প্রস্তুত নই, আমরা যে তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি, করব, সেই মেসেজগুলো থাকতে পারে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি চাই সেই বার্তাগুলো থাকতে পারে। আমরা কেমন বাংলাদেশ চাই সেই কথাগুলো থাকতে পারে। কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে ইভেনিং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে আগামীতে আমরা কি চাই, কিভাবে নতুন একটি আমরা পলিটিক্যাল সেটেলমেন্ট চাই, আমরা কোন পথে যেতে পারি, আপনার সেই ভাবনাগুলো, সেই চিন্তাগুলো থাকতে পারে, আপনার সেই প্রশ্নগুলো থাকতে পারে। আমরা ব্যানারে, ফেস্টুনে, প্লে কার্ডে সেই জিনিসগুলো দেখতে পাই এবং দেখতে চাই। এবং আমরা আমাদের ছোট ভাই বোনেরা যারা রয়েছেন কিংবা যারা বড়রা রয়েছেন, যারা ছবি আঁকেন, ছবি এঁকে নিজের মনের ভাব প্রকাশ করেন, আমরা সেগুলো দেখতে চাই। অর্থাৎ আপনার নিজের জায়গা থেকে যেভাবে যা কিছু করে মনে হয় যে আপনি এই শহীদি মার্চে নিজের অংশগ্রহণকে আরো বেশি স্পষ্ট করতে চান এবং এটি সমৃদ্ধ করতে চান, সেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা আপনাদের কাছে চাই আগামীকালকের এই শহীদি মার্চে। আমরা যদি আমাদের ঢাকার রূপটি বলি, তার মধ্যে একটি জিনিস বলতে চাই। 5ই আগস্ট সকাল 10টায় যখন বৃষ্টি হচ্ছিল, 11টার দিকে অ্যাপ্রক্সিমেট যখন আবার আমাদের সকল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো, কিংবা 12টার দিকে ইন্টারনেট আসার পরেও আমাদের 2টায় যখন শাহবাগে একত্রিত হওয়ার কথা ছিল, তার ঠিক 2 ঘন্টা পূর্বেও কিন্তু পুরো বাংলাদেশের ছাত্র জনতার মধ্যে এইটুকু চিন্তা কাজ করছিল যে আমরা যে জন্য নিজের জীবনের রিস্ক নিয়ে শাহবাগের দিকে ছুটে যাব সেটি সফল হবে কিনা। কিন্তু তার ওই চিন্তায়, চেতনায়, স্পিরিটে, আগ্রহে কিংবা তার ওই যে মনের যে একান্ত চাওয়া যে ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে, সেই জায়গায় কিন্তু বিন্দুমাত্র কমতি ছিল না। তারপরও ওই 2 ঘন্টা আগে সামান্য যদি মনের মনে আশঙ্কাও থাকে, সেটি নিয়েও সবাই যখন নেমে পড়ল, তখনও এই ভাইরা, এই বোনেরা যারা বুক পেতে দিয়েছিল, তারা কিন্তু নিশ্চিত ছিল না এই ফ্যাসিস্টের পতন হবে কিনা। কিন্তু 3 দিক থেকে, ওই উত্তরার দিক, উত্তরা বিএনএস এর দিক থেকে বলি, বসুন্ধরা, রামপুরা, বাড্ডা, বনশ্রী, প্রগতি সরণির ওই 1 নম্বর 2 নম্বর সেক্টরের দিক থেকে বলি, কিংবা আমার এই চিটং রোড, শনিরাত্রা, যাত্রাবাড়ি সেক্টর থেকে আমরা বিশ্বাস করি, আমরা চাই আগামীকালকেও সেইভাবে গণজোয়ার নেমে আসুন। এবং আমরা আমাদের জায়গা থেকে একটি জিনিস বলতে চাই, যে যেখান থেকে যেভাবে পারেন আমাদের ঢাকায় সেন্ট্রাল আমাদের এই শহীদি মার্চটি শুরু হবে নিউ মার্কেট, কলাবাগান,
এরপরে ধানমন্ডি পার হয়ে মানিক মিয়ায় বিনি হয়ে অর্থাৎ সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কাউরান বাজার, শাহবাগ, আবার রাজু ভাস্কর্য হয়ে আমাদের জাতীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। এবং সেখানে আমরা প্রত্যাশা করি আমাদের শহীদ পরিবারের একজন মা, একজন বাবা, একজন ভাই, একজন বোন তাদের জায়গা থেকে তাদের চাওয়াগুলো বলবেন, তাদের অনুভূতিগুলো বলবেন, সেগুলো তারা তাদের জায়গা থেকে উপস্থাপন করবেন। এবং আমরা আপনাদের কাছে অনুরোধ করি, বিনীত অনুরোধ করি, বাংলাদেশের যারা মিডিয়া কর্মী ভাইরা রয়েছেন, আমরা বিশ্বাস করি আপনারা অধিকাংশই আপনারা আপনাদের যে জার্নালিজমের যে স্পিরিট সেটি আপনারা ধারণ করেন। আপনাদেরকে বাধ্য করা হয়েছিল, চেপে ধরা হয়েছিল, আপনাদের পাবলিশ করা নিউজটি মুছতে বাধ্য করা হয়েছিল। আমরা আমাদের আন্দোলনের সময় দেখেছি শক্তি একটি হেডলাইন যখন গিয়েছে কয়েক মিনিট পরে সেটি মুছে দেওয়া হয়েছে। কোন ফ্যাসিস্টের চাপে এগুলো করা হয়েছে আমরা জানি। এখন আছে, এখন যদি আজকে থেকে 100 বছর পরে আমরা সত্যি তথ্যগুলো পুরো বাংলাদেশের পরবর্তী প্রজন্মের সামনে না তুলে ধরতে পারি, এই ব্যর্থতার দায়ভার, এই লজ্জার দায়ভার, এই সীমাবদ্ধতার দায়ভার আমাদের প্রত্যেককে নিতে হবে, যার ভার অনেক শক্ত, যার ওজন অনেক বেশি। এ পর্যায়ে আমরা আমাদের আগামীকালকের কর্মসূচির পরে 6 তারিখ থেকে ঢাকা সহ পুরো বাংলাদেশে আমরা কিভাবে আগাবো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী কর্মপরিকল্পনা বা রূপরেখা কি হতে পারে সে বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকির মজুমদারকে। এই ফ্যাসিবাদ, এই আওয়ামী দোসরদের আমলে, তাদের শাসনামলে সারা দেশে বিভিন্ন স্থানে আমরা দেখেছি চাঁদাবাজি, সিন্ডিকেট, দখলদার থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপকর্মের জন্য আওয়ামী লীগ সিন্ডিকেট তৈরি করেছে এবং তারই মধ্যে দিয়ে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে সারা দুনিয়ার কাছে নিচ অবস্থায় নিয়ে গিয়েছে। আমরা যখন 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা একটি গণ অভ্যুত্থান করে, তখন আমরা দেখতে পাই তার পরবর্তীতে এই ফ্যাসিবাদের দোসররা ক্রমাগতভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তার প্রেক্ষিতে আমরা আরো দেখি বিভিন্ন জায়গায় তারা চাঁদাবাজি, দখলদার, সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে মাথা চেঞ্জ হয়েছে কিন্তু সিস্টেম একটা হয়ে গেছে। আপনারা গতকালও দেখেছেন বঙ্গবাজারে, সেখানে আওয়ামী লীগের একজন কমিশনার, মহিলা কমিশনার চামেলি এবং তার সাথে যোগ দিয়েছিল যে বিএনপির শাহবাগ থানার নেতা শপথ। এই দুইজনের যোগ সাজসে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং সাংবাদিক সমিতির সভাপতি আলসাদি ভুইয়ার উপর তারা অতর্কিত হামলা করেছে যখন তিনি এই চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেন, প্রতিবাদ করেন। আমরা দেখেছি যে এরা সংবাদ মাধ্যমে বা মুক্ত বাক স্বাধীনতার সাথে গলা চেপে ধরতে চেয়েছিল। আমি প্রশ্ন রাখতে চাই, যাদের হাতে মুক্ত বাক স্বাধীনতা কোনো নিশ্চয়তা নাই, তাদের হাতে কিভাবে একটি বিপ্লবী রাষ্ট্র সংহত থাকবে, সুসংহত থাকবে? আমি প্রশ্নটি রাখতে চাই। তার পরবর্তীতে আপনারা দেখেছেন যে যখনই সেখানে চাঁদাবাজি হচ্ছে, দখলদারি হচ্ছে এবং অনিয়ম হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা অংশগ্রহণ করেছিলেন তারা স্বতঃস্ফূর্তভাবে সেসব চাঁদাবাজি, দখলদারি, সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলছে, প্রতিরোধ গড়ে তুলছে। আপনারা আরো দেখেছেন যখনই বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে একই সাথে রাজনৈতিক এবং প্রাকৃতিক একটা বন্যা হচ্ছিল, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিভাবে সারা দেশের মানুষকে সুসংগঠিত করে একটি জাতীয় ঐক্যের একটি ডিসপ্লে দেখেছে টিএসসিতে, আপনারা সেটি দেখেছেন। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের এই কর্মসূচির মাধ্যমে আমরা মনে করছি যেভাবে 5ই আগস্টের পূর্বে তাদের কর্মসূচির মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ করেছিল, এই কর্মসূচির মাধ্যমে তারা আবারও জাতীয় ঐক্যকে খুব ভালোভাবে প্রকাশিত করেছে। তার এই ধারাবাহিকতায় আমরা আসলে সার্বিকভাবে বাংলাদেশে একটি প্রজন্মগত রাজনৈতিক রূপান্তর দেখতে পাচ্ছি। তো এই প্রজন্মগত যে রাজনৈতিক রূপান্তর বা জেনারেশন জে বা জেনজি যাই বলি না কেন, তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে রাষ্ট্রীয় পরিকল্পনা, আমরা মনে করছি
তাদের এই রাষ্ট্রীয় পরিকল্পনা ভাবনা এবং রাষ্ট্র হিসেবে এগিয়ে নিয়ে যেতে চায়, তাকে বাংলাদেশের সকল পর্যায়ের নাগরিকের স্বাগত জানানো উচিত। সেই প্রেক্ষিতে এই আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কাজ করে যাবে। পাশাপাশি আমরা আমাদের যে আইন শৃঙ্খলার অনেক জায়গায় আমরা ব্যবস্থাপনা দেখছি, তার প্রেক্ষাপটে অবশ্যই আপনাদের কারো আশা করি যে জানা বাকি নেই। এই যে ফ্যাসিবাদ, সে কিন্তু আমাদের প্রত্যেকটি সিস্টেমকে নষ্ট করে দিয়েছে। পুলিশ থেকে শুরু করে প্রশাসনের প্রত্যেকটি ব্যবস্থা দলীয়করণ করে একটি অসামঞ্জস্যতা তৈরি করেছিল এবং যেসব প্রতিষ্ঠান আসলে সত্যিকার অর্থে মানুষের সেবা পেত না। এই মুহূর্তে এসে বা 5ই আগস্টের পর থেকে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি, একটি গণঅভ্যুত্থানের পরবর্তী সরকার বা বিপ্লব পরবর্তী সরকার, তার সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু মাঠে আছে। আমরা চাচ্ছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি এবং আমরা সেটি করছি। আমি সারা দেশবাসীকে আহ্বান করছি, আপনারা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে সহযোগিতা করুন। পাশাপাশি আজকে আহ্বান করবো, কোথাও আপনারা আইন হিসেবে তুলে নেবেন না। কারো বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহ অভিযোগ থাকে, সেগুলো নিয়ে আপনারা তার বিরুদ্ধে অভিযোগ দেন, কিন্তু কোনোভাবেই আইন হিসেবে তুলে নেওয়া যাবে না। আমরা আগামী বাংলাদেশে সত্যিকার অর্থে আইনের শাসন চাই এবং সেজন্য সারা দেশবাসীর সহযোগিতা চাচ্ছি। আরেকটি বিষয়, আপনারা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের নিরাপত্তায় বিভিন্নভাবে তারা কাজ করে যাচ্ছে এবং আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন তাদের সকলকে আহ্বান করব, আগামী দিনগুলোতে আমরা যাতে এই স্বতঃস্ফূর্ত জাতীয় নিরাপত্তার জন্য আমরা কাজ করে যাই। কিন্তু আমি আবারও বলছি, কোনোভাবে আইন হিসেবে তুলে নেওয়া যাবে না। কেউ যদি দোষী হয়, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে, আপনারা সেই অভিযোগ সহ যে সিস্টেমেটিক অভিযোগ প্রকাশ করার যে মাধ্যম বা অভিযোগ দেওয়ার মাধ্যম সেখানে দিন। আমরা আইনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই। আরেকটি বিষয়, এই যে খুনি হাসিনা ভাইরা খুব ভালো করে ব্যাখ্যা করেছে, তারা কিভাবে আমাদের ভাইদেরকে শহীদ করেছে, কিভাবে আমাদের বুকে বুকি চালিয়েছে, আমাদের বুকে গুলি চালিয়েছে। তো সবকিছু মিলিয়ে আমরা বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে খুনি হাসিনার বিচারের দাবি করছি এবং আওয়ামী দোষর যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি যুক্ত ছিল তাদেরও বিচারের দাবি জানাচ্ছি। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে আমরা তাদেরকে ক্রমাগত চিহ্নিত করার চেষ্টা করছি। আমরা আমাদের ছাত্রদের পক্ষ থেকে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ঘোষণা করার পরিকল্পনা করছি। তো সবকিছু মিলে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যারা এইসব হত্যার সাথে জড়িত ছিল, হামলার সাথে জড়িত ছিল, তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের ছাত্র জনতা এদেরকে নিজের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের মাধ্যমে সহযোগিতা করে সকলকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবে। তার পরবর্তীতে এই যে কর্মযোগের কথা আমি বলছি, সেই কর্মযোগ 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আমাদের কোথাও কোথাও হিমশিম খেতে হচ্ছে। তার অন্যতম কারণ সত্যিকার অর্থে আমাদের যে মুভমেন্ট হয়েছিল, মুভমেন্টে এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, যার কারণে আমরা আসলে সবাইকে অতটা সুসংগঠিত করতে পারিনি। তার লক্ষ্যে আমরা কিন্তু ইতিমধ্যে একটি টিম গঠন করেছিলাম, যে টিমের অন্যতম কাজ ছিল যে সারা দেশকে সুসংগঠিত করা। সেই টিমের প্রেক্ষিতে পাশাপাশি আমরা জিনিসটাকে এক্সটেন্ড করে আরো পরিকল্পনা দেখাচ্ছি। আমাদের ঘোষণা করতে 5ই আগস্ট আমাদের শহীদ দিবস, তার পরবর্তীতে 6ই আগস্ট থেকে আমরা 6ই সেপ্টেম্বর থেকে আমরা সারা দেশে বিভাগীয় সফর শুরু করবো। আমাদের প্রত্যেকটি বিভাগে টিম ভিত্তিক আমরা আমাদের এই মানুষজনকে সুসংগঠিত করার চেষ্টা করবো। তাদের জন্য কিছু নীতিমালা থাকবে, এরা এই নীতিমালার বাইরে গিয়ে কোনো কাজ করবে না। হ্যাঁ, আমরা বিভাগীয় সফর করবো। আমাদের টিমগুলো আমাদের জনমত, মানুষ আসলে কি বলতে চাচ্ছে, তাদের ভাষা কি, সেটা আমরা শোনার চেষ্টা করবো। আপনারা দেখেছেন আমরা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুরো মুভমেন্টে যে জিনিসটি করার চেষ্টা করেছি, আমরা যেমন একই সাথে জনমত তৈরি করার চেষ্টা করেছি, অন্যদিকে জনগণের যে ভাষা, সেই ভাষাকে রূপান্তর করার চেষ্টা করেছি। মূলত আমি বলতে চাচ্ছি, জনগণ যেটা চাচ্ছে আমরা আসলে সেটাই করার চেষ্টা করেছি। আপনারা দেখবেন যেদিন আমরা এক দফা ঘোষণা দিব, সেদিন কিন্তু আমাদের ঘোষণার আগে সবাই এক আঙ্গুল তুলেছিল। তার মানে আমি বুঝাতে চাচ্ছি, জনগণ যেটা চাই সেটা আগামী বাংলাদেশ হবে, আর আমরা একটি মিডিয়েটর হব।
মিডিয়াটার মধ্যে বলছি, আমরা জনগণ থেকে কথা শুনবো, এই কথাগুলোকে অ্যাকুমুলেট করে সেটাই সোসাইটিতে বাস্তবায়ন করার জন্য ছুড়ে দিব। আমরা মনে করছি যে বাংলাদেশের মানুষ সেটা বাস্তবায়নে সহযোগিতা করবে এবং বাংলাদেশের মানুষের সত্যিকার অর্থে সেটাকে বাস্তবায়ন করবে। তো আমাদের 6 সেপ্টেম্বর থেকে মূলত যে কর্মসূচি শুরু হবে সেটি হচ্ছে বিভাগীয় সফর এবং জেলা ভিত্তিক সফর। সেখানে আমরা বিভাগীয় ও জেলা পর্যায়ে যারা আমাদের সাথে বৈষম্যবিরোধী ছাত্ররা যোগ দিয়েছিলেন সকলের কথা শুনবো, সকলকে সুসংগঠিত করার চেষ্টা করবো এবং সুনির্দিষ্ট কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করবো। যেমন আমরা অনেক জায়গায় দেখেছি যে সমন্বয়ক পরিষদ অনেক ধরনের দুর্নীতির সাথে জড়িয়ে যাচ্ছে, সিন্ডিকেটের সাথে জড়িয়ে যাচ্ছে। সত্যিকার অর্থে আমি আবার স্পষ্ট করতে চাই, আমরা বারবার স্পষ্ট করেছি, আমাদের শুধুমাত্র কয়েকটি কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম এরকম অল্প কয়েকটা কমিটি আমরা অথরাইজ করেছি। এর বাইরে আমরা আসলে কোনো সেরকম কোনো কমিটি দিই, জেলা ভিত্তিক আমরা কোনো কমিটি দিই নাই বলতে। তো যারা এরকম জেলা ভিত্তিক বা এলাকা ভিত্তিক সমন্বয় করেছে যে এইসব সাথে জড়িত হচ্ছে, তারা আমরা মনে করছি তারা আমাদের লোক না, তারা আসলে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজ করছে। তো কেউ যদি কোথাও এই ধরনের হীন পরিচয় দিয়ে বা হীন কাজ করার জন্য আমাদের পরিচয় ব্যবহার করে, তাদেরকে আপনারা সতর্ক করে দেবেন এবং চেষ্টা করবেন যে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য। আর সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করবো এই বিষয়টির সাথে সুস্পষ্টভাবে